আজ 16 নভেম্বর রোজ শনিবার বিকাল 3টায় খুলনার ফুলতলা উপজেলা উদ্যোগে বাংলাদেশ জামাত ইসলামী কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সাবেক এমপি, খুলনার 5 আসন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক আব্দুল আলিম মোল্লা, ফুলতলা থানা আমির। অনুষ্ঠান শেষে এক মিছিল বের করেন ফুলতলা ডাবুরমাঠ থেকে ফুলতলা MM কলেজ পর্যন্ত। সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, যদিও উনি এখন উপস্থিত হননি, জামাত ইসলামের ফুলতলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট বিভিন্ন কর্মীবৃন্দ, সরকারি ফুলতলা মহিলা কলেজের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে শ্রেণীমত শ্রদ্ধা, অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা। আমি দুই একটি কথা বলবো। গোলাম পরোয়ার সাহেবের সাথে আমার অনেক আগের থেকেই সখ্যতা, এবং 5 তারিখের পরে যখন সাধারণ জনগণ যখন ঘরে বিভিন্ন চিন্তায় যে একটা অরাজক পরিস্থিতি, এই পরিস্থিতিতে যখন সবাই রাত জেগে পাহারা দিচ্ছে, তখন ফুলতলার আমি বলবো যে অন্য কোনো দল করেনি যা গোলাম পরোয়ার এবং স্থানীয় জামাতের নেতৃবৃন্দ আমাদেরকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছে, এইটা আসলে না বললে অকৃতজ্ঞতা হয়। বিশেষ করে হাদি ভাই, হালিম ভাই, সিরাজুল ইসলাম ভাই এবং আরও অন্যান্য নেতৃবৃন্দ, আসলে বিপদে বন্ধু চেনা যায়, কথাটা একেবারেই সত্য। বিপদের সময় আসল প্রকৃত বন্ধু চেনা যায়। আমি বলবো যে সেই কাজটি জামাত ইসলাম খুব সুচারুরূপে করেছে। আর আমি এখানে যদি হিন্দু ভাইয়ের উপস্থিত থাকে, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে উপজেলায় 5 তারিখের পরেই এখানে একটা হিন্দু ভাইদের সাথে মত বিনিময় ছিল, সেখানে পরোয়ার সাহেব প্রধান অতিথি ছিলেন, আমাকে বিশেষ অতিথি হিসেবে রাখা হয়েছিল। তো হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলি, সেখানে কিন্তু উনি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেছিলেন। উনি বলছিলেন যে এই যে মন্দির আক্রমণ, বাড়িতে লুটপাট বা অগ্নিসংযোগের যে অভিযোগ করা হচ্ছে, আমাদের ভিতরে একটা সাধারণ ধারণা আছে সব রাজনৈতিক দল এবং আমরা অনেকেই কোথাও যদি মন্দির ভাঙচুর হয়, কোথাও যদি অগ্নিসংযোগ হয়, লুটপাট হয়, ছিনতাই হয়, সব থেকে আগে কিন্তু বলা হয় কি যে জামাত ইসলামের লোকজন করছে, শিবির করছে। এইটা আসলে বলা ঠিক না, আমি মনে করি এইটা সর্বৈব মিথ্যা কথা। এই জিনিসটা আসলে আমি নিজে জানি, এবং উনি একটা চ্যালেঞ্জ ছুড়িয়ে দিয়ে দিছিল। যদিও ফুলতলায় সংখ্যালঘুদের উপর সেইভাবে অত্যাচার হয়নি, টুকটাক হয়তো হয়েছে। সেখানে পরোয়ার সাহেব আমার পাশে বসে উনি বলেছিলেন যে ফুলতলায় যত লুটপাট বা অগ্নিসংযোগ, মন্দির ভাঙচুর হয়েছে, একটা প্রমাণ যদি কেউ আমার সামনে এনে দিতে পারেন যে জামাত ইসলামের কোনো লোক এর সাথে জড়িত, তাহলে আমি আর রাজনীতি করব না। এবং আমার কলেজে একটা বড় সমাবেশ হয়েছিল হিন্দু ভাইদের সাথে, সেখানেও উনি অনেক কথা বলছেন, আমি ওনার পাশে ছিলাম। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে উনি একজন আদর্শিক, একজন ভালো মানুষ। এখানে অনেক হয়তো প্রশ্ন করতে পারে যে আমি অন্য ধর্মের লোক হয়েও কেন এই মঞ্চে এবং আমি কেন বক্তব্য দিচ্ছি, এরকম অনেক কথা আছে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইসলামী আইন, কুরআনের আইন যদি প্রকৃত অর্থে কোনো দেশে প্রতিষ্ঠিত হয়, তাহলে সে দেশের সংখ্যালঘুরা সব থেকে বেশি নিরাপদ থাকবে। কারণ আপনারা দেখেন যে মুসলিম বিশ্বের আপনারা দেখেন
আপনারা দেখেন যে মিডল ইস্টে মুসলিম বিশ্বের অনেক দেশে, দুবাই থেকে শুরু করে বিভিন্ন দেশে, ওমান বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, ইরান বলেন, ইরাক বলেন, বিভিন্ন দেশে বড় বড় মন্দির আছে, কিন্তু কেউ কি পত্রপত্রিকায় বা কোনো সংবাদ মাধ্যমে দেখাতে পারবে সেখানে একজন হিন্দু বা একজন বৌদ্ধকে হত্যা করা হয়েছে? নেই। এটা কারণ সেখানে ইসলামের আইন, কোরআনের আইন অক্ষরে অক্ষরে পালন করা, এই কারণের জন্য নেই। তো আমি বলবো যে সামনে নির্বাচন, যদিও নির্বাচনের ডেট আমি জানি না, আপনারাও জানেন না, এই নির্বাচনে আমি মনে করি যে হিন্দু ভাইরা যারা আছেন তারা কি করবেন তিনবার ভেবে, আমি বলবো না যে আপনারা কাকে ভোট দেবেন, আপনারা ভেবে আপনারা আপনাদের সিদ্ধান্তটা নেবেন, এবং আমি মনে করি যে সঠিক সিদ্ধান্ত আপনারা নেবেন। আমি এখানে আসছি কিন্তু বিবেকের তাড়নায়, আচ্ছা সময় স্বল্পতা, বিবেকের তাড়নায় আসছি। কারণ হচ্ছে যে আমি তাদের দ্বারা যে উপকার পেয়েছি অন্য কারোর দ্বারা সেরকম উপকার অন্তত 5 তারিখের পরের থেকে আমি পাইনি। এই কারণের জন্য আমি বিবেকের তাড়নায় এখানে আসছি। ধন্যবাদ এই কর্তৃপক্ষকে আমাকে এখানে কিছু কথা বলার এবং এখানে আসার দাওয়াত দেওয়ার জন্য। এবং আজকের এই কর্মী সম্মেলন সফল হোক, পরিশেষে সুন্দর, সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ অধ্যক্ষ সমীর কুমার ব্রহ্মকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আমরা দেখতে পাচ্ছি জামিরা ইউনিয়নের পক্ষ থেকে ইউনিয়ন আমির ও সেক্রেটারির নেতৃত্বে বিশাল একটি মিছিল আমাদের মাঝে প্রবেশ করেছেন। আমরা তাদেরকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক খুলনা মহানগরী আমির জননেতা মাওলানা আবুল কালাম আজাদ আমাদের মঞ্চে উপস্থিত আছেন। যিনি বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, খুলনা জেলার সম্মানিত আমির মাওলানা ইমরান হোসাইন। মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশের শ্রমজীবী মানুষের প্রিয় সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি, জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, খুলনা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মাস্টার শফিকুল আলম। আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্শ্ববর্তী যশোর জেলার সংগ্রামী নবনির্বাচিত আমির অধ্যাপক গোলাম রসুল ভাই। মঞ্চে উপস্থিত খুলনা জেলা জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, খুলনা জেলা জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি মুন্সি মাইনুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরীর সভাপতি আজিজুল ইসলাম ফরাজি, বাংলাদেশ জামাত ইসলামীর খুলনা জেলা কর্মপরিষদ সদস্য মাস্টার সিরাজুল ইসলাম। আমাদের মাঝে মঞ্চে অনেক সুধীবৃন্দ, ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমন্ত্রিত ফুলতলা উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুধীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, অনেক আন্দোলন সংগ্রামের স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী আমাদের প্রিয় জন্মস্থান এই ফুলতলার এই কর্মী সম্মেলনে উপস্থিত আমার প্রিয় কর্মী ভাইরা, আমাদের হৃদয়ের সমস্ত প্রশান্তি এবং তৃপ্তি দিয়ে আসুন মহান আল্লাহর দরবারে আর একবার শুকরিয়া আদায় করি। দীর্ঘকাল পর ঐতিহাসিক এই ডাবুর মাঠে জামাত ইসলামীর এই বিশাল কর্মী সম্মেলনে মিলিত হয়ে দীর্ঘদিন পর আমাদেরকে মিলিত হওয়ার তৌফিক দিলেন। আপনাদেরকে বহু বছর যেন আমি অনেককে দেখতে পারিনি, আপনারা আমাকে আজকে দেখার সুযোগ পেলেন। আমরা আমাদের সেই রবের কাছে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। পতিত ফ্যাসিবাদের মাস্টারমাইন্ড শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশের জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে সে রাজনীতি করতে দেবে না। সবার অনুমতি নাই, বাড়িতে থাকতে পারা যাবে না, মিটিং করা যাবে না, মিছিল করা যাবে না। মিথ্যা মামলা হামলা দিয়ে এদেশের ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বারবার কারারুদ্ধ করা হয়েছে। সরকারের পুলিশ প্রশাসনকে
অন্যায়ভাবে নির্দেশ দিয়ে কাজে লাগিয়ে ঘর থেকে বাড়িতে বাড়িতে ঘরে ঘরে অভিযান চালিয়ে এই ফুলতলার হাজার হাজার জামাত বিএনপি বিরোধী দলের সকল নেতাকে মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। আজকে আমি ফুলতলাবাসীকে বলবো, সরকারের সকল এজেন্সি যারা আছেন, আপনারা যে দলকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন, দেখে যান ছোট্ট ফুলতলা উপজেলার আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলন। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ, এখানে অনেক শহীদের স্মৃতি, এখানে অনেক রক্তাক্ত সংগ্রামের স্মৃতি, অনেক ত্যাগ কোরবানির বিনিময়ে আমাদেরও জন্মের আগে এই ফুলতলার মাটিতে গ্রামে গঞ্জে বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় যাদের শ্রম ঘাম পানি করে জামাত ইসলামীকে গড়ে তুলেছিলেন, দুনিয়া থেকে তারা অনেকে বিদায় ইন্তেকাল করেছেন। আজকে এই দৃশ্য দেখলে তাদের হৃদয়টা তৃপ্তিতে ভরে যেত। আমরা আজকের এই সম্মেলনে যাদের কাছে আমরা দাওয়াত পেয়েছিলাম, ইসলামী আন্দোলনের শিক্ষা পেয়েছিলাম, আমাদের মরহুম সেই সব নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করুন। আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ। হাজার বাধা বিপত্তি, অত্যাচার, নির্যাতন, শাহাদাতের রক্তচক্ষু মারিয়ে এক সময়ে বামপন্থীদের রাজনীতির ঘাঁটি বলে বিবেচিত সেই ফুলতলা আজ ইসলামী আন্দোলনের দুর্জয় ঘাঁটিতে পরিণত হয়েছে। আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। জামিরা, ফুলতলা, দামোদর সহ এই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যারা সেই দুপুর থেকে সকাল থেকে পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে নারায়ে তাকবীরের আওয়াজ দিয়ে এই দাবুর মাঠকে কানায় কানায় পরিপূর্ণ করেছেন, সমস্ত উপজেলাবাসীকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। এই সময়ের বিকাল যেহেতু ছোট্ট সময়, বিকাল 5টায় একটি ঐতিহাসিক মিছিল করার সিদ্ধান্ত হয়েছে। সেই মিছিলে আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি সেই মিছিলে থাকতে চাই। আপনারা যদি থাকেন তাহলে আমিও থাকবো। আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, 5টার আগ পর্যন্ত আমি কয়েকটা কথা আপনাদের খিদমতে বলবো। আমরা নীরবে দাঁড়িয়ে বসার চেয়ার তো দেখলাম পরিপূর্ণ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। জায়গা আছে, আপনারা সবাই বসে পড়বেন। দীর্ঘ বক্তব্য আমি রাখবো না, 5টার আগে আমার কথা শেষ হবে। আমরা 5টায় মিছিল শুরু করবো ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমরা যে পতিত ফ্যাসিস্ট অত্যাচারী শাসকের একটি কালো অধ্যায় পার করেছি, কি কঠিন সময় আমরা আপনারা পার করেছি। আমাদের ভোটাধিকার ছিল না, গণতান্ত্রিক অধিকার ছিল না, সাংবিধানিক অধিকার ছিল না, আমাদের ব্যক্তিগত নাগরিক অধিকার, আমাদের মূল্যবোধ, আমাদের জাতিসত্তা, আমাদের ব্যক্তিগত জীবনের নিরাপত্তা, আমাদের রাজনৈতিক অধিকার, সভা সমাবেশ মিটিং সব ধ্বংস করে দেওয়া হয়েছিল। বাংলাদেশের অর্থনীতি, ব্যাংক, ব্যবসা বাণিজ্য লুটপাট করে 2 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে বাংলাদেশের অর্থনীতিকে ফোকলা করে দেওয়া হয়েছে। নিরপরাধ বাংলাদেশের শ্রেষ্ঠ চরিত্রবান নেক আলেম ওলামাদেরকে গ্রেফতার করে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মাওলানা নিজামী, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, মীর কাসেম, কাদের মোল্লার মতো নিরপরাধ মানুষকে কোনো অভিযোগ নেই, মামলার এজাহারে একটা লাইনও সত্য নয়, মিথ্যা এজাহার, মিথ্যা বাদী, মিথ্যা সাক্ষী, মিথ্যা বিচারক সাজিয়ে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আর মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, মাওলানা সোবহান এবং আরো অনেক ছাত্রীরা, আব্দুল খালেক মন্ডল সহ মজলুম বয়োবৃদ্ধ আল্লাহর নেক বান্দাদেরকে কারাগারে নিক্ষেপ করে আমাদের আন্দোলনের শিক্ষক অধ্যাপক গোলাম আজম সহ কারাগারে তিলে তিলে তাদেরকে হত্যা করা হয়। এই 15 বছরের এই কালো অধ্যায় আমরা পার করেছি, নাকি বলেন? আর সারা বাংলাদেশের লক্ষ লক্ষ লোককে মিথ্যা মামলায় ঢুকানো হয়েছে শুধুমাত্র পতিত ফ্যাসিস্ট চেয়েছিল এই দেশটাকে তার পৈতৃক সম্পত্তি মনে করে সে তার বংশের আত্মীয় স্বজন মিলে পারিবারিক রাষ্ট্র বানিয়ে মানুষের উপরে কর্তৃত্ব করার চেষ্টা করেছে। কাউকে রাজনৈতিক অধিকার সে দেবে না। আপনারাই তো সাক্ষী আছেন, ফুলতলার মানুষ 10 জন এক জায়গায় বসে কোনো বৈঠক করা যায়নি, নাকি বলেন?
আমরা জানি না, বাড়িতে শুয়ে আছি, আপনাদেরকে ধরে নিয়ে মামলা করে দিয়েছে। ড্রয়িং রুমে বসে আপনি বন্ধুদের সাথে কথা বলছেন, ধরে নিয়ে বলে তোমরা নাশকতার চক্রান্ত করতেছিলে। পুলিশকে অন্যায়ভাবে নির্দেশ দিয়ে বাড়ি বাড়ি এখানকার সেই ফ্যাসিবাদী পতিত স্বৈরাচারের দলের লোকদেরকে গোয়েন্দা নিয়োগ করে ওয়ার্ডে ওয়ার্ডে পাড়ায় পাড়ায় ধরে এনে নিজেরা সাজানো বোমা বানিয়ে অস্ত্র দিয়ে কঠিন কঠিন মামলা দিয়ে বছরের পর বছর জেলখানে আটকে রাখা হয়েছে। আপনারা এখানে যারা উপস্থিত, জামাত, বিএনপি, বিছাই সময় যারা আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে ছিলাম, আপনারা সবাই জেল খেটেছেন না? মিথ্যা মামলা পাননি? কারা কারা মিথ্যা মামলা আর জেলখানায় গিয়েছেন আর মামলা খেয়েছেন, কোর্টের বারান্দায় হাজিরা দিয়েছেন? হাত তুলে দেখান, হাত তুলে দেখান কত মানুষের উপরে অন্যায় জুলুম করা হয়েছে। হাত নামান আমার প্রিয় ভাইরা। আমরা সভা করতে পারবো না, আমাদের রাজনৈতিক অধিকার নেই। 14, 18, 24 তিনটা ভোট হয়ে গেছে নাকি বলেন 15 বছরে? 2014, 2018, 2024। আপনারা কি ভোট দিতে পেরেছেন? আমি সংসদ সদস্য প্রার্থী, জামাত আমাকে নির্বাচন করতে বলল, আমাকেও ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি। ভোট কেন্দ্রে রওনা দিলে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, পুলিশ লীগ। তখন তো পুলিশও একটা লীগ ছিল নাকি বলেন? পথে গাড়ি দাঁড়িয়ে থামিয়ে বলে বাড়ি চলে যান, আপনাদের ভোট হয়ে গেছে। জোর করে কেউ যদি ভোট কেন্দ্রে যেতে গিয়েছে, ছাত্রলীগ, যুবলীগের ক্যাডাররা তাদেরকে হামলা করে তাড়িয়ে দিয়েছে। জোর করে যদি ব্যালট দেন, আমি ভোট দেবো বলেছি, বলে ব্যালট সন্ধ্যার সময় ফুরায় গেছে, ব্যালট নাই। আপনারা কি এই ভোট আর হতে দেবেন? তাহলে এই 15 বছরের যে বাংলাদেশ আমরা পার করেছি, একটি অন্ধকার যুগ। আমাদের রাজনৈতিক অধিকার ছিল না, ভোটাধিকার ছিল না, জাতিসত্তা ছিল না। মসজিদে বসে যদি কোরআনের তাফসীর করেছেন, মানে জঙ্গিবাদের আলোচনা হচ্ছে, গ্রেফতার করা হয়েছে। আলেম-ওলামারা তাফসীর মাহফিল করতে পারেনি। আপনি চিন্তা করতে পারেন। আর আমি কি বলবো? আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আমার খবর তো আপনারা জানেন, জানেন তো খবর। আমি বলবো 15 বছরের প্রায় অর্ধেক, 7.5 বছর আমাকে কারাগারে আটকে রাখা হয়েছে। প্রায় 70 দিন আমাকে রিমান্ডে রাখা হয়েছে। আমি রিমান্ডে পুলিশ অফিসার থেকে জিজ্ঞাসা করেছি, কেন আমাকে গ্রেফতার করেছেন, মিথ্যা মামলা কেন দিয়েছেন? আমার নামে যতগুলো মামলা, তার একটা মামলারও একটা লাইনও সত্য নয়, সব মিথ্যা কথা বলা হয়েছে। আমি জেলখানায় শুনলাম কি হয়েছে, ফুলতলায় মামলা হয়েছে, বেচের টাঙে আমি বোমা বেঁধেছি। তুলনার কোন পুকুরের পরে আমি আর কয়েকজন নিয়ে বোমা বানাচ্ছিলাম, পুলিশ দাবড় দিছে, সবাই চলে গেছে, কয়েকজন ধরা পড়েছে, আমি সেই বোমা বানানোর জন্য পুকুর পাড়ে ছিলাম। ঢাকায় আমি তখন জেলে। মামলা দিয়েছে ঢাকার শাহজাহানপুরে বোমা মেরেছি, আমি তখন জেলে। বলে আপনি তো শাহজাহানপুরে বোমা মারছেন। এইভাবে মিথ্যা গায়েবী মামলা দিয়ে আমাকে এবং আপনাদেরকে, বাংলাদেশের হাজারো লাখো কর্মীদেরকে কষ্ট দেওয়া হয়েছে। বা এই দেশ, এটা কি গণতন্ত্র? এটা কি ভোটাধিকার? এটা কি মানবাধিকার? আর অর্থনীতি, আইন শৃঙ্খলা, রাজত্ব ছিল শুধু ওই দলে, ওই দলের লোকেরাই ব্যবসা করবে, ওরাই রাজনীতি করবে, ওরা যা বলবে তাই হবে। আমাদের ছেলে মেয়েরা বিসিএস পরীক্ষা দিয়ে ক্যাডার সার্ভিসে পাস করেছে। পুলিশ ইনভেস্টিগেশন করে বলে ওনার বাপ জামাত করে, উনি শিবির করেছে, পরীক্ষায় ফার্স্ট হলেও বিসিএস এ তার আর চাকরি হবে না। কি হয়েছে কিনা বলেন? পুলিশে নিয়োগ, বিডিআরে নিয়োগ, সরকারি চাকরিতে নিয়োগ, পুলিশ ভেরিফিকেশনের নামে আমাদের বিরোধী দলের ছেলে মেয়েদের কাউকে চাকরি দেওয়া হয়নি। 15টা বছর একটা দুঃশাসনের কালো রাত আমরা পার করেছি। আপনারা কি জানেন সেই রাত, সেই কালো অধ্যায়, সেই জাহেলি যুগ আবার বাংলাদেশে ফিরে আসুক? কিভাবে নিষ্ঠুরভাবে মানুষকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। আমাকে সাংবাদিকরা প্রশ্ন করেন যে গণতন্ত্রের কথা আপনারা বলেন, তো আওয়ামী লীগ আবার আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক, অনেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বলে, আপনাদের বক্তব্য কি? আমাকে প্রশ্ন করে। তা আমি বলেছি আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করবে কিনা, নির্বাচনে অংশ নেবে কিনা, এদেশের দেশপ্রেমিক বিপ্লবী ছাত্র জনতা সিদ্ধান্ত গ্রহণ করবে। যে আওয়ামী লীগ 2006 সালের 28 অক্টোবর প্রকাশ্য দিবালোকে ঢাকার পল্টনের মোড়ে ইসলামী ছাত্র শিবিরের
এবং জামাত ইসলামীর সমাবেশে হামলা চালিয়ে মাওলানা নিজামী সহ অন্যান্য নেতৃবৃন্দরা আক্রমণ চালালো, লাঠি দিয়ে সাপের মতো পিটিয়ে পিটিয়ে হত্যা করে সেই লাশের উপরে দাঁড়িয়ে নাচানাচি করেছে। ওই হামলা করার নির্দেশ দিয়েছিল পতিত ফ্যাসিস্ট এবং স্যাডিস্ট শেখ হাসিনা। তার অডিও ভিডিও আপনারা দেখেছেন, তিনি বলছেন লগি বৈঠা নিয়ে সব ঢাকায় চলে আসো। তাই লগি বৈঠা নিয়ে কি জন্য ঢাকায় আসতে বললো? ঢাকায় কি নৌকা আর নদী, ওখানে কি নৌকা চলে? তাহলে হামলা করার জন্য আসতে বলছো? তাহলে শেখ হাসিনাকে আমি যদি বলি 28 অক্টোবরের খুনের নির্দেশদাতা শেখ হাসিনা, তার নামে মামলা হওয়া উচিত। কি বলেন, ঠিক কিনা? 5ই আগস্ট আমি কারাগারে ছিলাম। ওই আন্দোলনের মধ্যে কয়েকদিন আগে আমাকে আমার মায়ের কাছ থেকে ঢাকার বাসা থেকে আবার গ্রেফতার করা হলো। টেলিভিশনে আমি দেখছি স্কলে সেনাপ্রধান কিছুক্ষণ পরে ভাষণ দেবেন। কারাগারে আমি, জামাত, শিবির, বিএনপি অনেক নেতা ঢাকার কেরানীগঞ্জে 10,000 বন্দী আমরা তাকিয়ে আছি। হঠাৎ স্কলে দেখতে পেলাম দুপুর বেলায় শেখ হাসিনা আর তার বোন শেখ রেহানা হেলিকপ্টারে চলে পালিয়ে ভারত চলে গেছে। আমরা সুশিক্ষিত হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলাম, একে অপরকে জড়িয়ে ধরলাম, সেজদায় পড়ে আল্লাহকে সেজদা করলাম। আমরা তো আল্লাহর সাহায্যের জন্য 15টা বছর চোখের পানি ফেলেছি, কত জীবন, কত রক্ত, কত শাহাদাত। এক মাসে 1700 ছাত্র জনতা রক্ত দিয়েছে, 40,000 লোক আহত হয়েছে। তাদের চোখের পানি এখনো ফোরায়নি, তাদের রক্ত এখনো ফোরায়নি। অনেক সন্তান তার পিতার লাশ এখনো পায়নি, এখনো গণকবরে সিএমএইচ ঢাকা মেডিকেল কলেজের বাপের লাশ খুঁজে বেড়াচ্ছে। কোন দেশের প্রধানমন্ত্রী সেই দেশের মানুষকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করতে পারে? শেখ হাসিনা তা করেছে। 5 তারিখে যেদিন সে চলে যাবে সেই দিনও মৃত লাশের এক গাদা স্তূপ করে আশুলিয়া সাভার এলাকায় আগুন দিয়ে জ্বালিয়ে লাশ ছাই করে দিয়েছে। আপনাদের কাছে এই প্রশ্ন রাখি, কোন দেশের শাসক যদি সেই জনগণকে হেলিকপ্টার থেকে গুলি করে, মৃত লাশের উপর নাচানাচি করে, লাশ আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, গুম করে দেয়, তাদের কি রাজনীতি করার কোন নৈতিক সাংবিধানিক অধিকার আছে? এদের ডিকশনারিতে কোনো গণতন্ত্র নেই। এরা ডেমোক্রেসি মানে না, এরা ফ্যাসিস্ট, এরা স্বৈরাচার, এরা কর্তৃত্ববাদী সরকার। ফলে আবার নির্বাচন আর গণতন্ত্রের সুযোগ নিয়ে এরকম নিষ্ঠুর, পাষণ্ড, মানবতা বিরোধী অপরাধীরা এদেশের রাজনীতি নির্বাচন করবে কিনা আমি আপনাদের উপরে সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছেড়ে দিলাম। সাধারণ আওয়ামী লীগ যারা করেন সকলে তো দোষী না, তাদের প্রতি আমার কোনো দুঃখ ক্ষোভ নেই। তারা এত পরিকল্পনা জানতো না। ক্রিমিনালের মাথায় ক্রিমিনালই থাকে, আর যারা সহজ সরল মানুষ একটা দল করতে হয় করেছে, আমরা বুঝি। অনেক ব্যবসায়ী সুদীবৃন্দ 15টা বছর এমন গেছে যে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, চাকরি বাকরি, সাংবাদিকতা করতে গেলে ক্ষমতাসীন দলের সাথে লাইন না রাখলে পারা যায় না। আমার বলে ভাই কি করবো, মনে তো চায় না, কিন্তু একটু ওদের সাথে খাতির না রাখলে তো মিল কারখানা, কোম্পানিও তো ঠিক রাখতে পারি না। এই নিরুপায় হয়ে যারা করেছেন সেটা এক ধরনের। বুঝে শুনে যারা মানুষকে খুন করেছেন, হত্যা করেছেন, তাদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এই জাতি যদি ক্ষমা করে তখন পরে দেখা যাবে। কিন্তু এখনো তো আমার মায়ের বিধবা স্ত্রী চোখের পানি এখনো শুকায়নি, রক্ত শুকায়নি। এখনো আমার সন্তানেরা বাপের লাশ খুঁজে পাচ্ছে না। এই বেদনা বিদুর পরিবেশে নির্বাচন, গণতন্ত্রের কথা বলে ওই ফ্যাসিস্ট এবং স্যাডিস্টদের মাস্টার মাইন্ডকে যারা ভালোবেসেছে তাদের রাজনীতি করতে দেবেন কিনা আপনারাই সিদ্ধান্ত নেবেন। এত রক্তের পরে আমরা যে নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা, নতুন বিজয় আমরা অর্জন করেছি, দেশে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সেই সরকারকে কথা দিয়েছি যত দ্রুত সম্ভব পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্ম করুন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকশন কমিশন, জুডিশিয়ারি, ন্যূনতম কিছু সংস্কারের মধ্য দিয়ে অতি অল্প সময়ে একটি ক্রেডিবল, একটি ফেয়ার, একটি পার্টিসিপেটরি, একটি ইনক্লুসিভ ইলেকশন দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে আপনি ক্ষমতা হস্তান্তর করুন। তারা চেষ্টা করছেন, আমাদের সাহায্য নিচ্ছেন। আমরাও সরকারকে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছি। খুব দ্রুততম সময়ে যেমন তাদের পক্ষে সম্ভব নয় এই কাজগুলো সারা, কারণ ফ্রম দি ভেরি বিগিনিং অফ দি গভর্নমেন্ট অনেকগুলো চ্যালেঞ্জ এই সরকারের সামনে এসে হাজির হয়েছে। তারা পাল্টা প্রতিবিপ্লব করতে চেয়েছিল, তারা জুডিশিয়াল কু করে
প্রধান বিচারপতি ফুল কোর্ট মিটিং করে সরকারকে অবৈধ করতে চেয়েছিল। তরুণ ছাত্র সমাজ এবং জনগণ হাইকোর্ট ঘেরাও করেছি, দলবাদ বিচারপতিদের পদত্যাগ দাবি করতে বাধ্য করেছে। তারা বিদায় নিয়েছে। আনসার কাণ্ড, জনপ্রশাসনে অস্থিরতা, হিন্দু ভাইয়েরা শান্তিতে নেই একথা বলে একটি প্রতিবেশী দেশকে খুশি করার জন্য অরাজকতার ষড়যন্ত্র, এই সব চক্রান্ত কিন্তু এই সরকারের বিরুদ্ধে করা হয়েছে। 3 মাস বয়স হয়নি এই সরকার, এত অশান্তির জায়গাকে শৃঙ্খলার মধ্যে আনা একটু সময় লাগে। কিন্তু তাড়াহুড়ো করে অনেকে বলে এখনই ভোট হোক। আরে বাবা, এখন ভোট হইলে তো সেই ভোটই হবে। এই পুলিশ, এই প্রশাসন, এই সচিব, এই ওসি, এই ডিসি, এই এসপি যদি এরকম থাকে, সেই নির্বাচন কি হতে পারবে? পারবে না। ওই রকম নির্বাচন হবে। তাই না খুব সংক্ষিপ্ত, না খুব লম্বা, গ্রহণযোগ্য সময়ের মধ্যে একটা নির্বাচন আমরা চেয়েছি এবং আমরা সেই নির্বাচন সুষ্ঠু হওয়া পর্যন্ত ধৈর্য ধরবো এবং এই সরকারকে অপেক্ষা করব। এবং আমি বিএনপি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যত রাজনৈতিক দল ছিলেন, আলেম ওলামা ইসলামপন্থী সকলের কাছে আমি আহ্বান জানাই যে আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে এক দফা আন্দোলনে যারা মাঠে ছিলাম, আগামী নির্বাচনে ওই আওয়ামী ফ্যাসিবাদের দোষকদেরকে রাজনৈতিকভাবে ময়দান থেকে বিদায় করতে গেলে আমাদের মধ্যে ওই রকম একটি জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। জাতীয় ঐক্যের সমঝোতার ভিত্তিতে একটি নির্বাচনের মাধ্যমে জনমতের মধ্য দিয়ে কেবল আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করা সম্ভব। সেদিকে এই জাতি এগিয়ে যাচ্ছে, আপনারা এগিয়ে আসবেন। এই ফুলতলা ডুমুরিয়ার সন্ত্রাস দমন আর উন্নয়নে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে 5টি বছর সময় পেয়েছিলাম। আমি আমার জীবনের অনেক ঝুঁকি দিয়ে ওয়াদা করেছিলাম, রাস্তাঘাট সন্ত্রাস দমনে আমি অঙ্গীকারবদ্ধ ছিলাম। আমি বলেছিলাম 1 টাকা হারাম আমার হলকুমের নিচে যাবে না, আমি সরকার থেকে যা আনতে পারবো তা দিয়ে আমি উন্নয়ন করবো। নির্বাচনের পর আমি আপনাদের সেই সত্য প্রমাণ করেছি। কেউ বলতে পারবেন না জনগণের উন্নয়নের জন্য যা করেছি তা করেছি, কিন্তু 1 টাকা হারাম কোন কাজের বিনিময়ে 1 কাপ চাও আমি কারোর কাছ থেকে খাইনি। আলহামদুলিল্লাহ। মিল ডাকাতিয়ায়, অতিবর্ষণজনিত জলাবদ্ধতায় আমি মন্ত্রণালয়, সচিব, শেষ কর্তৃপক্ষ, ডিসি, ইউনো, এসপি দফায় দফায় মিটিং করেছি। আমার অনুরোধে ভোলা বরিশাল থেকে পাম্প মেশিন আনা হয়েছে, ড্রেজিং করে কিছু খাল নিষ্কাশন করে পানি সরাবার চেষ্টা করা হচ্ছে। শুকনা মৌসুমে সমস্ত সুইচ গেটগুলো আমি পরিষ্কার করতে বলেছি। ওনারা বলেছেন আপনার অনুরোধে আমরা পাম্প পাঠিয়েছি। আমার একটা অনুরোধ, সেই পাম্প ওনারা আরো বাড়াবেন। মন্ত্রণালয় থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, আর কি চান বিল ডাকাতিয়ার জন্য আমরা সেটা করতে রাজি আছি। আমরা ইউনোদেরকে দায়িত্ব দিয়েছি, একটা প্রকল্প যাচ্ছে। এটা ছোটখাটো সমস্যা না, বিরাট সমস্যা। হাজার হাজার কোটি টাকার একটা মহা পরিকল্পনা প্রয়োজন, সেটা সরকারকে গ্রহণ করতে হবে। একসঙ্গে না হলেও নির্বাচিত সরকার আসলে বড় করে করবে, কিন্তু এখন আপাতত এই সমস্যার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ এবং দাবি করেছি। ফুলতলা ডুমুরিয়াবাসী, আমি এই পানি নিষ্কাশন প্রশ্নে যে পাম্পগুলো এসেছে সেগুলো চালাতে গেলে যে বিদ্যুৎ লাগে, আমি পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, পল্লী বিদ্যুৎকে অনুরোধ করেছি যে আপনারা কৃষকের জন্য বিদ্যুৎটা আপনারা ফ্রি করে দেন, কিন্তু পাম্প চালাবে কি দিয়ে? এই সব চেষ্টায় আমরা আছি। এখানে ফুলতলায় জামাত ইসলামী মিছিল করেছে, মানববন্ধন করেছে, ডিসির সঙ্গে ডেপুটেশন দিয়েছে, আন্দোলন করে সবকিছু আমরা করেছি। ফলে আমরা আপনাদের সঙ্গে আছি। সন্ত্রাস দমন উন্নয়নের ফুলতলা জলাবদ্ধতা নিরসন করে আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, আমাদের আরেকবার একটি সমৃদ্ধ ফুলতলা ডুমুরিয়া করার জন্য আপনাদের খাদেম হিসেবে আল্লাহ তাআলা আমাকে যদি কবুল করেন, আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, অমুসলিম হিন্দু ভাইদেরকে আমি এখানে কয়েক দফা মিটিং করে বলেছি, আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদের নিরাপদ জীবন, ধর্ম পালন, আপনার সহায় সম্পদের উপরে জামাত শিবির কখনো একদিন মাত্র হামলা করেনি। যা করেছে আওয়ামী লীগের লোকেরাই করেছে। আমরা কেউ সংখ্যালঘু বলি না, সব আমরা বাংলাদেশি। আমি 4 ইউনিয়নে হিন্দু ভাইদের নিয়ে কমিটি করা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্তে বাংলাদেশে আমরা প্রমাণ করব। ডুমুরিয়ার হিন্দুদের সকালে সম্মেলনে সেই সভাপতিরা বক্তৃতা করেছে, 14 ইউনিয়নে তাদের কমিটি হবে। আপনারা ইউনিয়নে কমিটি করেন, হিন্দু মহাসম্মেলন হবে ডিসেম্বরে ডুমুরিয়াতে। আমরা এবারে নির্বাচনে আল্লাহ যদি বেঁচে এবং তৌফিক দেন, ইনশাআল্লাহ হিন্দু মুসলিম মিলে একটি উন্নয়ন এবং শান্তির জনপদ, সকল ধর্মের মহামিলনে একটি মহা বিজয়ের জন্য আমরা ইনশাআল্লাহ প্রস্তুতি গ্রহণ করছি। আপনারা কি তার সঙ্গে সাথে থাকতে রাজি আছেন? ইসলাম সকলের কল্যাণ, মানব কল্যাণের এক
পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম ইজ অনলি দ্য ব্যালেন্সড এন্ড কমপ্লিট কোড অফ লাইফ। মানুষের জীবনের অর্থনীতি, রাজনীতি, সমাজ, পরিবার, রাষ্ট্র, জুডিশিয়ারি, প্রশাসন, সমস্ত স্তরে শান্তি, কল্যাণ সব ধর্ম বর্ণের লোকরা সুফল করবে যদি সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। আজকে 5ই আগস্টের পরে একটা নতুন ডাইমেনশন, নতুন যাত্রা আমরা শুরু করেছি। আরেকটি যাত্রা, আরেকটি বিপ্লবের মধ্য দিয়ে মানুষের কল্যাণকর রাষ্ট্র ইনশাআল্লাহ আমরা প্রতিষ্ঠিত করব। মহান আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুন। অনেকদিন পর আপনাদের দেখে খুব ভালো লাগলো। এখানে অনেকেই আছেন যারা হয়তো আমাকে প্রথম আজকে দেখলেন সরাসরি, বলে ভাই আপনারা তো টেলিভিশনে দেখি, সামনাসামনি তো দেখি না। তা বললাম বিজ্ঞানের যুগ, টেলিভিশনে আপাতত দেখেন, পরে বাড়ি বাড়ি যাবো ইনশাআল্লাহ। এখন 7.5 বছর আটকায় রাখছে, এখন আল্লাহ পাক মুক্তি দিয়েছেন। ইউনিয়নে আজকে তো উপজেলার কর্মী সম্মেলন হলো, এই ফুলতলার প্রতিটি ইউনিয়নে কর্মী সম্মেলন হবে। আমি সেই সম্মেলনে যাবো ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে থাকবেন। এখন মিছিল হবে, শৃঙ্খলার সঙ্গে সভাপতির বক্তব্যের পরে আপনারা মিছিলে যোগদান করবেন। আমি মিছিলের মাঝামাঝি থাকবো যাতে আমাকে সবাই দেখতে পারে। আল্লাহ আপনাদের আমাদের সকলকে সুস্থ রাখুন। বাড়িতে আপনাদের পিতা, মাতা, স্ত্রী, সন্তান, ভাই বোন যারা আসতে পারেনি সকলের কাছে আপনাদের মাধ্যমে আমার সালাম এবং দোয়ার দরখাস্ত পেশ করছি। সবাইকে সালাম জানাবেন বাড়ি গিয়ে, সবাইকে সালাম জানাবেন বাড়িতে গিয়ে। সালাম এবং দোয়ার আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ উঠবেন না। পূর্বাট ময়দানে বাংলাদেশ জামাত ইসলামী ফুলতলা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় অঞ্চল, জেলা, উপজেলা, ইউনিয়ন নেতৃবৃন্দ, সম্মানিত ভাই সাহেব, আপনারা এই কর্মী সম্মেলনে যে সহযোগিতা করলেন, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। এই জন্য আমি সকলকে বলতে চাই, প্রত্যেকে পকেট এবং জিনিসপত্র, আসবাবপত্র যাই হোক এগুলো সাবধানে রাখার চেষ্টা করেন। এখানে দুষ্কৃতিকারী কিছু মানুষ মিলে ঢুকেছে, যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। সাথে পালকি নায়রে গতলু, দুয়ারে আইসাতে পালকি নায়রে গতলু রে, তোর মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে। এইদিকে দাও ডান দিকে। দুয়ারে আইসাতে পালকি নায়রে গতলু, বেরোচ্ছে। দুয়ারে আইসাতে পালকি নায়রে গতলু রে, তোর মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। তুই কাছে ছিল যে তোমার দুইজন পাহারা, তোমার একেলা ধুইয়া পালাইছে তাহারা। তুই কাছে ছিল যে তোমার দুইজন পাহারা, তোমার একেলা ধুইয়া পালাইছে তাহারা। তোমার আট কুটুরি নয় দরজা বন্ধ যে হলো রে, হলো মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। দুয়ারে আইসাতে পালকি নায়রে গতলু রে, তোর মুখে আল্লাহ রাসূল সবে বলো।
দিবানিশীতে ছয় জনানিত কুমন্ত্রণা, আজ তাহারা কোথায় গেল মামুদ ঘিরে মোরা। দিবানিশীতে ছয় জনানিত কুমন্ত্রণা, আজ তাহারা কোথায় গেল মামুদ ঘিরে মোরা। ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে। ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে। ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে, জবানে পাইব রে বলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নাই রে তোলো রে তোলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। মাশাআল্লাহ, মারহাবা। আমার তোলা হয়ে গেল, আপনি মিছিলে গেলে নাম লে আইছেন তাহলে কেন? আপনার নানি বলা গেছে তাইতি গাড়ি ঝামেলা কত কেন? শেষ করে দাও। একবার ভাই নাম কি আমার কাছে সবচেয়ে প্রিয় হয়, আর কোনো বাসনা একবার ভাই আমরা চলবো এটা দাঁড়াও। খুলনা ফুলতলা ডাবর মাঠ থেকে ইমদাদুল হক রহিম, ক্যামেরায় ছিলেন ইঞ্জিনিয়ার মাহিম শেফায়েত ও সহকারী এস এম আলী আকবর। যশোর নিউজ ডেস্ক।